আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। আজকে আমরা একটু মার্কেটের ইন্ডেক্সটা নিয়ে কথা বলবো, কারণ আজকে আমাদের মার্কেটটা সকালের দিকে একটু আপ হয়েছিল, কিন্তু দিন শেষে আমাদের মার্কেটটা ধীরে ধীরে অনেক বেশি নেগেটিভ হতে থাকে। আমরা সকালে দেখি যে ট্রেড পজিটিভ দিয়ে শুরু হলেও খুব বেশিক্ষণ পজিটিভ ধারা ধরে রাখতে পারেনি মার্কেটটা আস্তে আস্তে করে ফল করা শুরু করলো। দেন আবার চেষ্টা করেছে মার্কেটটাকে আবার ব্যাক করানোর। ব্যাঙ্কগুলো কিছুটা মুভমেন্ট করার চেষ্টা করেছে, কিন্তু আজকে যে এই মার্কেটটা ফল করলো, সেটাতে সবথেকে অ্যালার্মিং যে জিনিসটা হচ্ছে আমাদের টার্নওভারটা আমাদের আজকে আবার বিলো 1,000 কোটি টাকার হলো। আমরা গতদিন দেখেছিলাম টার্নওভারটা 1,200 কোটি টাকার মতো হয়েছিল, কিন্তু আজকে সেটা হয়নি এবং আজকে 1,000 কোটি টাকার নিচে টার্নওভার হলো এবং 66 পয়েন্ট দিন শেষে আমাদের ক্লোজ হলো এবং 5,804 পয়েন্টে আমাদের ইন্ডেক্সটা ক্লোজ হয়েছে আজকে। তো আমরা একটু দেখি যে এই 66 পয়েন্ট যে ক্লোজ হলো, আমরা টপ কয়েকটা শেয়ার দেখি যে কোনগুলাতে এটার ইন্ডেক্সটা নেগেটিভ করাতে এত বড় ইন্ডেক্স নেগেটিভ হলো। দেখেন, আমাদের ওয়ালটন নেগেটিভ করেছে অলমোস্ট 6, ডাচ বাংলা ব্যাংক অলমোস্ট 3, 9, রবি, তাহলে আমরা যে হিসাব করি আমরা রবি, পাওয়ার গ্রিড, বেক্সিমকো ফার্মা, ব্যাট বিসি, পূবালী ব্যাংক, লাফার্জ, ব্র্যাক ব্যাংক, জিপি। তাহলে আমরা যদি এটাকে হিসাব করি, 6 ধরলাম, 6 3 9, 9 আর 3 12, 12 আর 5 17, 17 আর 5 22, 22 আর 4 26, 28। ধরলাম যে এই 10টা কোম্পানি আমাদের ইন্ডেক্স 30 ইন্ডেক্স আমাদের এই 10টা কোম্পানি, মানে এই বড়ো কোম্পানি যেটা, সেগুলোই ফেলেছে। তো ইন্ডেক্সটা মাইনাস হয়েছে 66 পয়েন্ট। এর মধ্যে জাস্ট ওই 10টা কোম্পানি, বড়ো কোম্পানিতে আমাদের আরও আছে, আমরা হিসাবটা করলামই না, জাস্ট টপ 10ই আমাদের ইন্ডেক্স 30 ফেলে দিয়েছে। তো আমরা এটা বুঝতেই পারছি যে বড় যে শেয়ারগুলো ছিল, যেগুলো কিছুদিন ধরে বেড়েছিল, যেমন বিএসসি, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, এই টাইপের যেসব শেয়ারগুলো একটু মুভমেন্ট দিয়েছিল, সেগুলো যখন ফল করে সেটার ইম্প্যাক্ট ইন্ডেক্সে স্ট্রেট চলে আসে। সো আমরা একটু এবার ইন্ডেক্সের ভিতরে ঢুকি। দেখেন, আমি এখানে একটা লাইন দিয়েছি। লাইনটা দেখেন, আমরা একটা সুন্দর একটা আপ ট্রেন্ডে আমরা আমরা মার্কেটটা আগাচ্ছিল। আমরা শুরু করেছিলাম 5,200 থেকে 5,960-63 পর্যন্ত আমাদের টপ। এখন আমরা লাস্ট দিন আমরা সুন্দর এই জায়গাটা সাপোর্ট পেয়ে সুন্দর একটা ক্যান্ডেল দিল, গ্রিন বড় একটা ক্যান্ডেল ছিল। কিন্তু কালকে দেখেন কি করেছে মার্কেটটা, বললাম কালকে 1,200 কোটি টাকা ট্রেড করেছে, এই যে রেড ক্যান্ডেলটা দেখেন। কিন্তু একটা এখানে সেল প্রেশার ছিল, এটা আমরা দেখেই বুঝতেছিলাম আমরা যে দিন শেষে বললাম ভালো একটা সেল প্রেশার ছিল, এবং সেই সেল প্রেশারটা আজকে সকাল থেকেই কন্টিনিউ করেছে এবং দিন শেষে 5,804 খুব বড় একটা রেড ক্যান্ডেল দিয়েছে। এবং তার থেকে মেন যে জিনিসটা, লাইনটা দেওয়ার কারণ, যেটা আমরা যে টোটাল একটা আপ ট্রেন্ড মেনটেন করে চলছিলাম, এইখানে একটা আমাদের একটা পজ হলো। এটার মানে এই না যে ইন্ডেক্স এখানে চলে আসবে, নো। এখন যেটা পসিবিলিটি হচ্ছে, আমাদের মার্কেটটা রিভার্স করতে পারে কোন এরিয়া থেকে। সো 5,770-65 এই লেভেলে একটা মাইনার একটা সাপোর্ট আছে, কিন্তু মার্কেটের যে আজকে ভলিউম যেটা অনেক খারাপ, সো সেই হিসাবে হয়তো 5,770 এই লেভেলটা হয়তো নাও টিকতে পারে। এখন আমাদের কারেকশানটা হয়তো আরেকটু ডিপ হতে পারে। সো কারেকশান একটু ডিপ হলেই ভয় পাওয়ার কিছু নাই। একটা কারেকশান হওয়ার পরেই আবার মার্কেট নতুনভাবে শক্তি নিয়ে আবার ঘুরবে। সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যেহেতু এখন অনেক কোম্পানির যেগুলো ডিসেম্বর এন্ডিং, এগুলোর ইপিএস আসতেছে তাদের হাফ ইয়ারলি, সো নেক্সট উইকটা পুরাটাই এই ইপিএসের জন্যই চলে যাবে। এবং যেহেতু মান্থ এন্ড, সো আশা করছি এই নেক্সট উইকটা একটু স্লো থাকবে মার্কেটটা, কিন্তু সামনের মাস থেকে আমরা আবার একটা আপ ট্রেন্ড মার্কেট এক্সপেক্ট করছি আমরা। আচ্ছা, দেখেন, আমাদের যদি এই 5,770 যদি ইন্ডেক্সটা সাপোর্ট না নিতে পারে, তাহলে আমরা এই যে 5,714 এই লেভেলটা পর্যন্ত ইন্ডেক্সটা, বা 10 এই লেভেল থেকে ইন্ডেক্স আসা উচিত এবং এখান থেকে রিভার্স করা উচিত।
এইটা হচ্ছে আমার অ্যানালাইসিস। আমার মনে হচ্ছে এই পর্যন্ত মার্কেটটা আসবে। বাট এটার মানে এই না যে আসতেই হবে। মার্কেট দেখা যেতে পারে নেক্সট দিন রবিবারে 20-30 পয়েন্ট পড়ে আবার মার্কেট সেখানে রিভার্স করতেই পারে। কিন্তু মেন যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এই যে এখানে ভলিউম। আমাদের মার্কেটে টার্নওভারটা অনেক কমে গিয়েছে। দেখেন আমাদের টার্নওভার ছিল অনেক বেশি। এই জায়গাতে আমাদের প্রায় ১৬০০ কোটি টাকার মতো টার্নওভারটা ছিল। সেখান থেকে আমরা নেমে আসছি অলমোস্ট কত ৯৩০ এই লেভেলে নেমে আসছি। মানে বলতে গেলে আমাদের প্রায় 60% 70%-এর মতো আমাদের টার্নওভারটা কমে গিয়েছে। আচ্ছা, আমরা ইন্ডেক্স নিয়ে আরেকটু দেখি আমাদের। আসেন, আমাদের ইন্ডেক্সটা দেখেন। এই যে আমরা গত ২০শে মে থেকে একটা আপট্রেন্ড চলছে আমাদের মার্কেটে, সেটা ৫,৯৬৬ পয়েন্ট পর্যন্ত উঠেছিল এবং 14.75% ডিসেক্স, যেটা ডিএসসি ইন্ডেক্স, সেটা বেড়েছে 14%, মানে অলমোস্ট 15%-এর কাছাকাছি বেড়েছে। সো এখন কি একটা কারেকশন হওয়া উচিত না? অবশ্যই উচিত। দেখেন আমি এখানে একটা মিড বলিঙ্গার দিয়েছি। সো মিড বলিঙ্গারে আজকে বললাম সে সাপোর্টটা বললাম নিতে পারেনি। মিড বলিঙ্গার থেকে সে বললাম নিচে চলে এসেছে। সো এখন তার লোয়ার বলিঙ্গার কততে আছে? ৫,৬৭০। আচ্ছা, সো বলিঙ্গারের হিসাবে যদি চেষ্টা করে মার্কেট নিচে আসতে, তাহলে ৫,৬৭০ থেকে ৭৬ এই লেভেলটাও একটা খুবই খুবই স্ট্রং একটা সাপোর্ট আমাদের মার্কেটের জন্য। এখান থেকে মার্কেট রিভার্স করাটা অবশ্যই উচিত। আচ্ছা, এখন দেখেন আমি আরেকটা দিয়েছিলাম। দেখেন আমাদের আগের বারের যে টপটা ছিল ৪,৭০০ থেকে ৫,৬৫০-এর বা ৫৩-র, সেখান থেকে যখন মার্কেটটা ফল করেছিল ১১% মার্কেটটা ফল করেছিল। ঠিক আছে, তাহলে এই যে ১১% মার্কেটটা ফল করলো, এরপরে যে মার্কেটটা 14% বেড়েছে, মার্কেটটা তাহলে অ্যাকচুয়ালি বললাম খুব একটা বেশি বাড়েনি। আমি যদি এখান থেকে ধরি এই টপ থেকে এই টপ পর্যন্ত, মার্কেটটা অ্যাকচুয়ালি বেড়েছে ৫.৫%। তার কারণ এইখানে যারা অনেক ফান্ড আটকিয়েছিল তারা হচ্ছে এই পর্যন্ত যখন আসছে, তাও দেখা গিয়েছে অনেকের লস রিকভার হয়নি, বাট কিছুটা কমেছে। সো এই জায়গাটাতে মানুষের লসের পরিমাণটা কমেছে, মাত্র ৫% মার্কেট বেড়েছে। এটার মানে এই না যে মার্কেট অনেক বেড়ে গিয়েছে। সো আপনাদেরকে আমি এটা আশ্বস্ত করতে চাই, আমরা অলওয়েজ ডেটা দিয়ে কথা বলতেছি। আমরা প্রিভিয়াস ট্রেন্ড কী ছিল, এখনের কী অবস্থা, ভবিষ্যৎ কী হতে পারে, আমরা সেটা নিয়ে কথা বলছি। আমরা অ্যাকুরেট যে হতেই হবে এটা আমরা কেউই বলতে পারবো না। কেন? এটার সাথে অনেক কিছু রিলেটেড, আমাদের স্টক মার্কেটের সাথে আমাদের পলিসি মেকিংয়ের রিলেটেড আছে, ফরেন ইনভেস্টরদের ব্যাপারটা আছে, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর ব্যাপার আছে, আমাদের স্মার্ট মানি যারা আছে তাদের ব্যাপার আছে, বিসেক আছে, ডিএস, অনেক অনেক মানে রেগুলেটর এটার মধ্যে ইনভলভ আছে। যেটা আমাদের মেনলি মার্কেটটা একটা এই জায়গাতে একটা বড় কারেকশন করে এখান থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে মার্জিন রুল। সো মার্কেটে মার্জিন রুল নিয়ে একটা কনফিউশন আছে মানুষের মধ্যে, যে যদি পিবি রেশিও করা হয় তাহলে অনেক ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ডিভিডেন্ড আপনার মার্জিন পাবে না। সো তারা মার্জিন না পেলে, এত বড় একটা সেক্টর, তারা এত ভালো একটা ডিভিডেন্ড দেয়। ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা খেয়াল করে দেখবেন, প্রতিটা ইন্স্যুরেন্সই বললাম তারা প্রতিটা বছরই মিনিমাম 10% ক্যাশ তারা অলওয়েজ দেয়, ইভেন এর থেকে বেশি দেয়। সো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বললাম বাংলাদেশে ডিভিডেন্ড দেয়, অলওয়েজ তারা ডিভিডেন্ড দেয়। সো এই সেক্টরটাকে এভাবে নেগলেক্ট করাটা আমার হিসাবে ঠিক হবে না। একটা ফেয়ার হিসাবে প্রতিটা সেক্টরকে ফেয়ারভাবে মার্জিন রুলটা দেওয়া উচিত, এবং এটা সম্পূর্ণ যে নিবে, ক্ষুদ্র বিনিয়োগকারী বা স্মার্ট মানি যারা নিবে এবং যারা দিবে, তাদের মধ্যেই এটাকে রাখা উচিত, এবং পিইটাকে 40 করে দেওয়া উচিত, একদম সিম্পলিফাই করে রাখা উচিত। তাহলে হচ্ছে যেটা হবে, বাট যেই রুলটা দিয়েছে 70% অ্যান্ড 50% হচ্ছে নেমে আসলে আপনার ফান্ড নিয়ে আসছে ফোর্স সেল করতে হবে, এটা ঠিক আছে। কেন ফোর্স সেল করতে হবে? ফোর্স সেল না করলে, ফোর্স সেল 2010 সালে করা হয়নি দেখেই মার্কেটটা এত বেশি খারাপ হয়েছে। সো এই জন্য যারা লোন নিবে তারা বুঝে শুনেই নিবে তারা। সো তাদের যখন 70% হবে তখন আপনার মার্চেন্ট ব্যাংক থেকে তাদেরকে মার্জিন কল দিবে। তারা যদি শেয়ার না বেচে বা টাকা নতুন করে অ্যাড না করতে পারে, তাহলে তাদের যখন ক্যাপিটালে যখন 50% নেমে আসবে, তখন অবশ্যই মার্চেন্ট ব্যাংকে যারা লোন প্রোভাইডার তারা অবশ্যই তাদের মানিটাকে সেভ করার জন্য ক্লায়েন্টের শেয়ার সেল করবে। এটা খুবই নর্মাল ব্যাপার, এটাতে ইয়ার হওয়ার কিছু নাই। কেন মানুষজন যারা ভয় পায়,
বা যারা স্মার্ট মানে হ্যান্ডেল করতে পারে না, বিকজ মার্জিন লোন খুবই রিস্কি একটা জিনিস। সো এটা আমি একটু মার্জিন লোনের বাইরে, আমি অলওয়েজ ক্যাশ ট্রেডিংয়ে পছন্দ করি বেশি। বাট আমাদের আসলে টেন্ডেন্সি তো আমরা খুব কম সময়ে বড়লোক হব, সো এই জন্য সবাই চেষ্টা করে শুধু বড় মানে মার্জিন লোন নিয়ে তাড়াতাড়ি করে মানে টাকা কামানো, কিন্তু আমাদের মার্কেটটা আসলে এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই। বা আমাদের যারা বিনিয়োগকারী আছে আমরাও এখনও আমাদের এডুকেশন ওয়াইজ আমরা এখনও অতটা হাই লেভেল হতে পারি নাই যে কখন আমাদের মার্জিন লোনটা ইউজ করা উচিত বা কখন আমাদেরকে মার্জিন লোন করাটা ইউজ করা উচিত না, এটা আমরা বুঝতে পারি না আমরা। তো এইটার কারণে মার্কেট একটা ফল করলো। দেন আপনার আর একটা ক্যাটালিস্ট হতে পারে আমাদের একটু মিডল ইস্টের টেনশনটা আবার বেড়েছে ইরান এবং ইউএসের মধ্যে। তো সেটাও একটা ফ্যাক্টর। যারা স্মার্ট মানে তারা সব কিছু গ্লোবাল ইভেন্ট সব কিছুই তারা ফলো করে। তারা চেষ্টাই করবে যে তাদের ফান্ডটাকে তারা সেফ রাখতে। তারা যখন মনে করবে যে না আবার সব কিছু মার্কেটের জন্য মানে খুবই মানে ফেয়ার, তারা ঠিকই আবার তাদের ইনভেস্টমেন্ট শুরু করবে। সো এই জন্য কিছুদিন হয়তো মার্কেটটা একটু ব্লিড করতে পারে, তার মানে এই না যে মার্কেট অনেক পড়ে যাবে। এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বন্ড, গভর্নমেন্ট বন্ডের ইল্ড। দেখেন 2024 সালটা দেখেন, 2024 সালে আমাদের গভর্নমেন্টের ইল্ড ছিল অনেক, 11.5 3 মাসের, 11.88 6 মাসের, 1 বছরের 11.99, 2 বছরের জন্য 12.30, 5 বছরের জন্য 12.38, আর 10 বছরের জন্য 12.48। কত হাই মানে ইন্টারেস্ট রেট ছিল। যখন হাই ইন্টারেস্ট রেট থাকে মানে এটা তো সেফ হ্যাভেন, আপনি ইনভেস্ট করবেন, আপনার কনফার্ম রিটার্ন, তখন আপনার স্টক মার্কেট স্লো থাকে বা ডাউন ট্রেন্ডে থাকে, এবং 2024 সালটা আমাদের মার্কেটে ডাউন ট্রেন্ডই ছিল। দেখেন এইবার দেখেন এই যে লেটেস্ট জুলাইতে দেখেন 3 মাসটা নেমে আসছে 9.3, 6 মাসেরটা 9.7, 1 ইয়ারেরটা 9.5, 2 ইয়ারেরটা 9.71, 5 ইয়ারেরটা 9.79, আর 10 ইয়ারেরটা 10.24। তাহলে মানে মোটামুটি দেখেন যে কম্পেয়ার করেন 2024 সাল থেকে কতখানি আমাদের ইল্ডটা কমে আসছে। তো যখন ইল্ড কমে যায় তখন মার্কেটের যারা আছে ইনভেস্টার, তারা চেষ্টা করে যে ক্যাপিটাল মার্কেটে স্টক মার্কেটে আসার জন্য। স্টক মার্কেটে এসে এখান থেকে যদি কুইক কিছু রিটার্ন করতে পারে তখন এখানে মানি ফ্লোটা বেড়ে যায়। সো আমাদের বললাম এইটা খুব পজিটিভ একটা ট্রেন্ড যে আমাদের গভর্নমেন্ট বন্ডের ইল্ডটা বললাম অনেক কমেছে, এবং সামনে যদি মনিটারি পলিসি যেটা আছে সেটা যদি আরও মানে বিজনেস ফ্রেন্ডলি তারা করেছে অলরেডি, আরও আশা করি করবে, কেন আমাদের ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংক বলেন, আমাদের গভর্নমেন্ট বলেন, সবাই খুবই আন্তরিক। তারা চাচ্ছে যে দেশের বিজনেসম্যানরা ভালো করে ব্যবসা করতে পারুক, এবং আমাদের দেশের বিজনেসম্যানরা ভালো করে ব্যবসা করতে পারলে আমাদের যেগুলো লিস্টিং যেসব কোম্পানি আছে তারা ভালো প্রফিট করতে পারবে। ঠিক আছে, তো আমাদের স্টক মার্কেট তাহলে খারাপ হওয়ার কোনো কারণ নেই। তো মার্কেটটা ফল করেছে আজকে, অনেকেই প্যানিক হয়ে গেছেন, বিকজ 66 পয়েন্ট ফল করেছে, সবার প্যানিক হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি একটু স্ট্র্যাটেজিকভাবে চিন্তা করি, আমরা যদি কিছু ক্যাশ হাতে রেখে দিতাম তাহলে বললাম আমরা এত প্যানিক হতাম না। এই জন্য অলওয়েজ উচিত 30% ক্যাশ আপনার রাখা, যাতে করে এইরকম যখন প্রবলেম পড়ে মার্কেট, বা এটাকে আমি বলি হচ্ছে অপরচুনিটি, এইরকম অপরচুনিটির সময় এই ফান্ডগুলো আপনাদের ইউজ করা উচিত। তো মার্কেটটা আমরা বুঝতেছি যে 5,670 থেকে 5,730 এই লেভেলটাতে মার্কেট এসে আমরা আশা করি এখান থেকে মার্কেট রিভার্স করবে। সো কেউ প্যানিক হবেন না, কয়েকটা দিন হয়তো একটু পেন দিবে, কিন্তু মার্কেট সামনে আবার বাড়বে। সো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।